সপ্তাহ করে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব উপভোগ করি। আগের দুই আসরে কোনো পদক জেতেনি বাংলাদেশ, তবে এবার ইতিহাস গড়েছে বাংলাদেশ কাবাডি। বাহরাইনের মানামায় তৃতীয় যুব এশিয়ান গেমসে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ। কাবাডিতে মেয়েরা ৪৭-৪০ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। সেই জয়ের সুবাদেই নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক। কাবাডি ইভেন্ট দিয়ে এশিয়ান যুব গেমসে অধরা পদক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বাহরাইনের ইসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে জমজমাট লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম ৩ ম্যাচ হেরে যাওয়ায় শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য একেবারে ডু অর ডাই। শুরু থেকেই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে যায় ২৫-১৮ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। সমান তালে চলে লড়াই। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে স্কোর সমান ২২-২২ হলেও দুই অর্ধ মিলিয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে জয় উৎসবটা করে বাংলাদেশ। সেই জয়ের সুবাদেই নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক। গেমসের ইতিহাসে এটি বাংলাদেশের প্রথম পদক জয়। আগের দুই আসরে অংশ নিলেও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। যুব এশিয়ান গেমসের মূল পর্ব শুরু হয়েছে। তার আগে গত ১৮ অক্টোবর থেকে শুরু হয়েছে কাবাডি। ৪৫ দেশের প্রায় ৪,০০০ অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে। বাংলাদেশ থেকে ১৩ খেলার ৬৭ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়। বাহরাইনে যুব এশিয়ান গেমসে তৃতীয় আসরে বাংলাদেশ থেকে কাবাডির পুরুষ ও নারী উভয় দলই প্রতিদ্বন্দ্বিতা করছে। মানামায় নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ছেলেরা। কাবাডিতে ছেলেদেরও পদক জয়ের সম্ভাবনা আছে। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে তারা। হকাই প্রযুক্তি এটি একটি ত্রিমাত্রিক কম্পিউটার ভিশন ব্যবস্থা যা ক্রিকেট, ফুটবল, টেনিস ইত্যাদি খেলায় বলের গতিপথ বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি গোললাইন প্রযুক্তি নামেও পরিচিত এবং গোল হয়েছে কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে। প্রযুক্তির অভাবের কারণে রেফারির ব্যক্তিগত সিদ্ধান্তই চূড়ান্ত হয়, যা পক্ষপাতিত্বের জন্ম দিতে পারে। এটি খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। ভুল সিদ্ধান্তের কারণে খেলার মাঠে জটিল পরিস্থিতিরও সৃষ্টি হয়। প্রযুক্তি নির্ভর সহায়তা না থাকায় গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে, যা খেলার ফলাফলে প্রভাব ফেলে। তাই সিদ্ধান্ত নিতে প্রযুক্তির আশ্রয় নিতে হয়। তাই স্পোর্টসে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো হকাই। হকআই হলো একটি ত্রিমাত্রিক কম্পিউটার ভিশন ব্যবস্থা যা ক্রিকেট, টেনিস, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, রাগবি প্রভৃতি খেলায় বলের গতিপথ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। অতীতের প্রযুক্তির নানা জটিলতায় ক্রীড়াক্ষেত্রে ফলাফল নির্ধারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যা বর্তমানে হকআই প্রযুক্তির জন্য সম্ভব হয়েছে। ক্রীড়াজগতে হকাই প্রযুক্তির যাত্রা শুরু ২০০১ সালে ক্রিকেট খেলার মাধ্যমে। ইংল্যান্ডের রোমস্থিত অবস্থিত রোড ম্যানোর রিসার্চ লিমিটেডের ইঞ্জিনিয়ারদের হাত ধরেই হকআইয়ের বিকাশ হয়। পল হকিন্স এবং ডেভিড শেরি এই প্রযুক্তির স্বত্বাধিকার বা পেটেন্ট ধারণ করছেন। ২০০১ সালে ২১ এপ্রিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত পাকিস্তান বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচে সর্বপ্রথম হকাই প্রযুক্তি ব্যবহৃত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ইউএস ওপেনে এটি টেনিস খেলায় সর্বপ্রথম ব্যবহৃত হয়। তখন থেকে হকাই ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। Hawkeye in tennis is an officiating tool. So essentially we have cameras set up around all the courts that are calibrated to the court and are triangulating the position of the ball and the player throughout the entirety of the match. বর্তমানে হকাই প্রযুক্তির ব্যবহার অন্যান্য ক্রীড়াক্ষেত্র দেখা যায়। ২০০৯ সাল থেকে ক্রিকেট আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি নামে এটি ব্যবহৃত হচ্ছে।
ফুটবলে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে 2013-14 প্রিমিয়ার লিগ মৌসুমে। আর ডিসেম্বর 2014 সালে বুন্দেসলিগা ফুটবল কমিটিও সিদ্ধান্ত নেয় যে 2015-16 মৌসুমে লিগটি হকাই প্রযুক্তির সহায়তা দেবে। আগামী ডিসেম্বরে হবে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল এর দ্বাদশ আসর। তার আগে প্লেয়ার্স ড্রাফট হবে আগামী 17 নভেম্বর। ক্রীড়া সাংবাদিকদের 3 সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, প্রাইজ মানি বাড়ানো হবে এবারের বিপিএল এ। তাছাড়া আয়ের লভ্যাংশও পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে, বিপিএল তলে ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল। মাত্র 2 মাসের প্রস্তুতিতে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাছাড়া আসন্ন টি-20 বিশ্বকাপ এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য 1 মাসের মধ্যে শেষ করতে হবে এবারের আসর। ক্রীড়া সাংবাদিকদের 3 সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এবারের বিপিএল এর প্রাইজ মানি বাড়ানোর কথা জানান। চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে 2.75 2,75 লক্ষ, আর রানার আপ টিম পাবেন 1,75 লাখ টাকা। এর বাইরে আমাদের 3টা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই 3টার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। শুধু তাই না, আমাদের যে গ্রাউন্ড যে পেরিমিটার বোর্ডটা থাকবে, ওই পেরিমিটার বোর্ডে যখন যেই টিমের খেলা হবে, 2টা টিমেরই, তাদেরকে 30% টাইম, উইচ কামস অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট পার টিম অন এ স্ট্যান্ডার্ড টি20 ম্যাচ, যদি ফুল 40 ওভার্স খেলা হয়, 30 মিনিট এক একটা টিমের জন্য অ্যালোকেট করা থাকবে। সো ওইটা আবার টিমদেরকে তাদের স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা স্পন্সরদের অ্যাড তারা ওখানে প্লেস করতে পারবেন উইদাউট এনি কস্ট। বিসিবি ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো চার্জ নেবেন না। এবারের বিপিএল এর দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে বিসিবিকে দিতে হবে 2 কোটি টাকা। প্রতি বছর ফি বাড়বে 15% হারে। এছাড়া ব্যাংক গ্রান্ট হিসেবে দিতে হবে 10 কোটি টাকা। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে 5 বছরের চুক্তি করবে বিসিবি। 2 কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে, which shall be converted as their franchisee fee for the first year. আর কারো যদি অ্যাপ্লিকেশন ফেল হয় বা ওনাকে যদি ফ্র্যাঞ্চাইজি অফার না করা হয়, ইমিডিয়েটলি নেক্সট ওয়ার্কিং ডেতে ওইটা রিইম্বার্স করে দেওয়া হবে। সো ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল। সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কাভার করতে হবে। পরবর্তী বছরগুলোতে আরও স্কোপ থাকবে আমাদের, যদি ফ্র্যাঞ্চাইজি ফর এক্সাম্পল আপনার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দেখেন যে লিগগুলোতে অ্যাড অন করার অপশন থাকে, ওইটা থাকবে। টেন্টেটিভ ডেট 17 নভেম্বর। বিশ্বের অন্যতম পুরনো ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ হওয়া সত্ত্বেও বিপিএল আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্থায়ী কোনো নীতি না থাকায় প্রতি আসরই জটিলতা তৈরি হয়। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে এক আড্ডায় যুক্ত হয়েছিলাম আমরা। আমাদের সঙ্গে কথা বলেছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। চলুন তার সেই আড্ডার অংশ দেখে আসি। 2001 সালের পরে বাংলাদেশের একটি চরম সমস্যা ছিল যে মাঠ সমস্যা। খেলোয়াড়রা অসময়ে, অর্থাৎ বৃষ্টি যখন হয়, রেইনি সিজনে প্র্যাকটিস করতে পারতো না। তো একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি ক্রিকেটারদের ভালো ফ্যাসিলিটিস এনশিওর না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিকেটাররা তাদের পারফরমেন্স ধরে রাখতে পারবে না এবং পারফরমেন্স শো করতে পারবে না। এটা আমরা যখন প্রথমবার বোর্ডে আসি তখন এটা বিশেষভাবে উপলব্ধি করি। বিশেষ করে আমি যার কথা না বললেই নয়, মরহুম আরাফাত রহমান কোকো, যাকে আধুনিক ক্রিকেটের রূপকার বলা হয়, ওনার যোগ্য নেতৃত্বে যেভাবে বোর্ড পরিচালিত হয়েছে এবং সৎভাবে সঠিকভাবে পরিচালিত, এটা উনি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে, ওনার সমস্ত প্রশংসা ওনার। কারণ উনি কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দিতেন না এবং ন্যায়ের প্রতি একেবারে একনিষ্ঠ থাকতেন। সেই জন্য কিন্তু অনেক কিছু করতে আমরা সমর্থ হয়েছি। বিশেষ করে ঢাকার বাইরে, ঢাকায় যে সমস্ত আন্তর্জাতিক স্টেডিয়ামগুলি হয়েছে
এবং প্রত্যেকটা আন্তর্জাতিক স্টেডিয়ামের সাথে একটি ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস, জিম এগুলি করার উদ্যোগ নিয়েছিলেন এবং সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যে কীভাবে উপকৃত হয়েছে সেটা আপনার পরবর্তীতে দেখতে পেরেছেন। তাছাড়া ওনার বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে যে ক্রিকেটারদের তুলে আনা এবং পাইপলাইনে যে ভালো ভালো ক্রিকেটার থাকা, সেই রেওয়াজটা কিন্তু তখন থেকে শুরু হয়েছিল এবং সেটা কিন্তু অনেক বছর পর্যন্ত চলেছে। তারপরে মাঝখানে ইন্টারাপ্ট হয়েছে, তারপরে দেখেছেন বাংলাদেশের ক্রিকেটারদের একটি মানে গ্যাপ, যে জেনারেশন গ্যাপ, যে ভালো ক্রিকেটার পাইপলাইনে নেই ও সঠিকভাবে এই পরিচর্যা করা হয়নি বিধায় কিন্তু সেটা হয়েছিল। তবে উনি যেভাবে ভূমিকা রেখেছেন, বিশেষ করে আমি বলবো এই যে মিরপুর স্টেডিয়াম, বগুড়া, তারপর খুলনা, তারপর রাজশাহী, সিলেটটাও উনি সিলেক্ট করে গিয়েছিলেন, চিটাগাং স্টেডিয়াম, ফতুল্লা, সবগুলি স্টেডিয়াম কিন্তু ওনার নির্দেশেই হয়েছিলেন এবং এগুলি করতে যে কত কম খরচ হয়েছিল সেটা আপনারা অ্যানালাইসিস করলে বা তথ্য নিলে বুঝতে পারবেন যে তারা কত মানে মিতব্যয়ী এবং কত সাশ্রয়ী খরচে এই স্টেডিয়ামগুলি, আন্তর্জাতিক স্টেডিয়ামগুলি তৈরি করেছিল। সেটার প্রশংসা ওনার, কারণ উনি না থাকলে এই জিনিসগুলি হয়তো সম্ভব হতো না। সুতরাং এখানে আমরা চাই এই ধরনের আরও ভালো ভালো ক্রীড়া সংগঠক আসুক ওনার মতো এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাক। এবারে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। 34তম জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে হয়েছে 7 রেকর্ড, এর 4টি সামিউলের। এছাড়া আলো কেড়েছে 12 বছরের নন্দিনী। রেকর্ড গড়া সামিউল দিনের শেষ ইভেন্ট 100 মিটার ফ্রি স্টাইলে ভেঙেছেন মাফিজুর রহমানের এক যুগের পুরনো রেকর্ড। এমন রেকর্ডময় দিনে ডাইভিংয়ে আলো কেড়েছে 12 বছরের নন্দিনী পাহান। বাংলাদেশ ফুটবলে ব্যস্ত সময় চলছে। নারী ফুটবল দল এশিয়া কাপের প্রস্তুতির জন্য থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছে। একই দিন এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব খেলতে বসুন্ধরা কিংস কুয়েতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ। প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।